এভরিওয়ান, আমি শ্রুতোষী লেকটিওফাস কর্নারে সবাইকে স্বাগত। আজকে আবার আমি এসেছি আরেকটা সুন্দর বইয়ের রিভিউ নিয়ে, এবং এই বইটা পড়ার পরে আমার মনে হয়েছে যে বেশ অনেক দিন পর আবার একটা রোম্যান্টিক গল্পের বই পড়ে কিন্তু সেই ফিলটা বা সেই অনুভূতিগুলো কিন্তু আবার সতেজ হয়ে গেল। তো বেশি দেরি না করে শুরু করে ফেলবো আজকের ভিডিও। আজকে আমার কাছে যে বইটি রয়েছে সেই বই সম্পর্কে তো বলবোই, এবং তার পাশাপাশি কিছু মজাদার জিনিসও শেয়ার করব আপনাদের সাথে। তো বেশি দেরি না করে শুরু করে ফেলবো আজকের আবার এই ভিডিও। তো আজকে আমি যে বইটা রিভিউ করতে চলেছি সেটি হচ্ছে এই বইটা, অভীক দত্তের পথ হারাবো বলেই। এই বইটি পত্রভারতী থেকে প্রকাশিত এবং এই বইটির মুদ্রিত মূল্য হচ্ছে 325 টাকা, যেটা আমি কিন্তু পেয়ে গেছি 30% ডিসকাউন্টে। কিভাবে না, পত্রভারতীতে এখন চলছে ছাড়বেলা, যেটি চলবে আগস্ট পর্যন্ত, এবং আপনারা যদি এই ছাড়বেলা থেকে বই নিতে আগ্রহী হন তাহলে এক্ষুনি ছুটে যান পত্রভারতীর যে কোনো নিয়ারেস্ট শোরুমে, কিংবা কলেজ স্ট্রিটেও যেতে পারেন, কিংবা আপনারা কিন্তু বাড়িতে বসে ওয়েবসাইট থেকেও অর্ডার দিতে পারেন এবং নিয়ে নিতে পারেন বা আপনাদের সংগ্রহে রাখতে পারেন আপনাদের প্রিয় লেখকের বইগুলি। এই বইটাও যদি কিনতে চান অবশ্যই আপনারা পত্রভারতী থেকে নিয়ে নিতে পারেন, এবং এখন কিন্তু আপনারা 30% ডিসকাউন্ট পেয়েও যাবেন। এইবারে আসি এই বইটির রিভিউ। তো এই বইতে টোটাল দুটি গল্প রয়েছে। ফার্স্ট গল্প হচ্ছে আড়াল উপাখ্যান এবং সেকেন্ড গল্প হচ্ছে পথ হারাবো বলেই। দুটি গল্পে কিন্তু একেবারে কোনো মিল পাবেন না আপনারা। দুটি আলাদা প্লটে, আলাদা প্রেক্ষাপটে এবং আলাদা চরিত্রকে নিয়ে তৈরি। প্রথম গল্প যেটি আড়াল উপাখ্যান, সেটি পড়ার পরেই আমার কি বলবো, একটা প্রচণ্ড আনন্দ বা ভালো একটা অনুভূতি সৃষ্টি হয়েছে, যার জন্য আমার এই বইটা কিন্তু পড়ে শেষ করতে বেশি দিন লাগেনি। আমি কিন্তু মাত্র দুদিনে এই পুরো বইটা শেষ করতে পেরেছিলাম। সুতরাং বুঝতেই পারছেন যে বইতে এমন কিছু টুইস্ট বা এমন কিছু মাল মশলা রয়েছে যেটা কিন্তু আপনাকে বইটা পুরোটা পড়তে বাধ্য করবে। এইবারে আসি আমি প্রথম গল্পে। তো প্রথম গল্প অর্থাৎ আড়াল উপাখ্যানে কিন্তু আপনারা একটা সুন্দর প্রাকৃতিক বর্ণনাও পাবেন, এবং তার সাথে গল্পের প্লট বা গল্পের আসল গল্প তো রয়েছে। এখানে দেখানো হয়েছে যে সংযুক্তা তার স্বামী সুপ্রিয় এবং তার ছেলেকে নিয়ে বেড়াতে এসেছেন ডুয়ার্সে, যেখানে কিন্তু অদ্ভুতভাবে এবং কাকতালীয়ভাবেই দেখা হয়ে যায় তার দাদার বন্ধু নীলাদ্রির সাথে। নীলাদ্রি পেশার একজন লেখক, এবং তিনি কিছুটা মানসিক ডিস্টারবেন্স নিয়েই এসেছিলেন ঘুরতে, কারণ তার স্ত্রী রনিতার সাথে তার ডিভোর্স হবার কথা চলছে। এমন একটা মুহূর্তে যেখানে সংযুক্তাও নিজের মেন্টাল স্টেবিলিটি বজায় রাখতে পারছেন না, অর্থাৎ তিনি কোনোভাবে হয়তো ডিপ্রেশনে ভুগছেন বা তার মধ্যে এমন কোনো সমস্যার সৃষ্টি হয়েছে যার জন্য সংযুক্তা তার স্বামী এবং তার ছেলের সাথে সেভাবে ইন্টারাক্ট করতে চাইছেন না বা পারছেন না, বা একটা মানসিক দ্বন্দ্বের মধ্যে দিয়ে তিনি চলছেন। সেই সময় যখন তার নীলাদ্রিদার সাথে দেখা হয় তখন বেশ অন্যরকম একটা অনুভূতি হয় এবং একটা ভালো লাগা কাজ করে যে ছোটবেলায় সেই নীলাদ্রিদা যে এসে কত গল্প শোনাতেন, কত লেখা পড়ে শোনাতেন, সেই দাদার সাথে এত বছর পর দেখা হওয়ার পর সংযুক্তার মন বেশ ভালো হয়ে যায়। অপরদিকে দেখানো হয়েছে চার বন্ধুর কথা, যারা কম বয়সী ছেলে মেয়ে এবং একই জায়গায় তারা ঘুরতে এসেছে। তাদের ইন্ট্রোডাকশনটাই হয় প্রচণ্ড পরিমাণে গিটার বাজিয়ে গান বাজনা করছিল, এবং সেখানে এসে সুপ্রিয় বেশ রাগত স্বরেই তাদেরকে বলে যে সাউন্ড কমাতে, এবং নর্মালভাবে এইভাবে তাদের মধ্যে সেই ইন্টারাকশনটা ঘটে। এবং এই চার বন্ধু ছিল হিয়া, রুদ্র, রুমানা এবং পল্লব।
যাদের মধ্যে বন্ধুত্বটা অনেকটাই প্রকট ছিল, কিন্তু পরবর্তীকালে জানা যাবে যে তাদের মধ্যেও একে অপরের প্রতি কিছু অনুভূতি রয়েছে, যেটা আমি একদমই রিভিল করব না, সেটা আপনারা পড়তে পড়তে বুঝতে পারবেন। কিন্তু এই যে 4 কম বয়সী ছেলে মেয়ে, এদিকে নীলাদ্রি এবং তার মানে ডিভোর্স হতে থাকবে বা ডিভোর্স হবে এরকম একটা পরিস্থিতি নিয়ে সে রনিতার সাথে রয়েছে, এবং ঠিক তারই পাশে সংযুক্তা, তার ছেলে এবং সুপ্রিয়, সবাই মিলে এই এতগুলো ক্যারেক্টারকে কিন্তু লেখক বেশ সুন্দরভাবে এবং মসৃণভাবে একত্রিত করেছেন, এবং এই প্রত্যেকটা ক্যারেক্টার কিন্তু একে অপরের সাথে মিলেমিশে গেছে। তো গল্প যত এগোবে তত তাদের মধ্যে বন্ডিং তৈরি হবে, তাদের মধ্যে আলাপ পরিচয় থেকে বেশ ভালো একটা সম্পর্ক তৈরি হবে, এবং এমনও কিছু সিচুয়েশন দেখানো হয়েছে যে তারা সবাই মিলে ঠিক করবে যে তারা প্ল্যান চেট করবে, এবং কার প্ল্যান চেট করা হবে না, সেই 4 ছেলে মেয়েরই, অর্থাৎ সেই 4 বন্ধুদেরই একজন মাস্টারমশাইকে বা স্যারকে ডাকা হবে প্ল্যান চেটে। তো এইভাবে গল্প এগোতে থাকে, এবং গল্পটা একভাবে শুরু হলেও গল্পের শেষটা কিন্তু একেবারেই অন্যভাবে এবং একদমই আলাদাভাবেই শেষটা হয়। তবে হ্যাঁ, হ্যাপি এন্ডিং কিন্তু হয়। তবে আমি বলবো না যে এক্স্যাক্টলি লাস্টে কী হয়েছিল, শুধু এইটুকু বলবো সংযুক্তা তার ডিপ্রেশন কাটিয়ে উঠে একদম নর্মাল হয়ে যায়। এইদিকে নীলাদ্রির সাথে রনিতারও সব কিছু ঠিকঠাক হয়ে যায় এবং তারা ডিভোর্স করবে না, এটাই সিদ্ধান্ত নেয়। অপরদিকে সেই 4 বন্ধু তারাও একে অপরের সাথে ইন্টারাকশান করে বা তারা একে অপরের সাথে হয়তো তাদের মনের কথা জানিয়ে একটা নতুন শুরু করে। তো আড়াল উপাখ্যানে আপনারা খুব সুন্দর একটা সিচুয়েশন বা খুব সুন্দর একটা গল্পের মধ্য দিয়ে যাবেন, এবং তার সাথে সাথে প্রাকৃতিক পরিবেশের বর্ণনা তো রয়েইছে, লেখক ভীষণ সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। এরপরে সেকেন্ড গল্পে আসি, সেটা হচ্ছে পথ হারাবো বলেই। তো আড়াল উপাখ্যান পড়ার পরে যখন আপনার মনটা একদমই ভালো ভালো অবস্থায় রয়েছে এবং আপনি ভাবছেন যে এইবারে পথ হারাবো বলেইটা শুরু করা যেতে পারে, ঠিক তখনই কিন্তু এই গল্পটার মাধ্যমে আপনি ভীষণ ভালোভাবে এন্টারটেইনড হবেন। কিভাবে না, এই গল্পটা লেখক এমনভাবেই ফুটিয়ে তুলেছেন যে গল্পের প্রত্যেকটা পদক্ষেপে বা প্রত্যেকটা মোড়কে আপনাকে এটা ভাবাবে যে এরপরে কি হচ্ছে বা এরপরে কি হতে চলেছে। তো গল্পের প্লটটা এরকমই যে চান্দ্রেই তার বাবা মায়ের সাথে সিমলায় বেড়াতে এসছে, এবং চান্দ্রের সদ্য হওয়া প্রেমিক যে রিজু, সে কি কলকাতায় বসে থাকবে না, সে কি করেছে, সে ঠিক করেছে তার 3 বন্ধু শুভায়ু, তন্ময় এবং বাপ্পাকে নিয়ে সেই একই ট্রেনে চেপে চান্দ্রেইদের সাথে সিমলা যাবে। অবশ্যই অন্য একটা হোটেলে থাকবে, কারণ চান্দ্রের বাবা প্রচণ্ড পরিমাণে স্ট্রিক্ট এবং রুড একজন মানুষ, যে যদি জানতে পারে যে মেয়ে প্রেম করছে তাহলে চান্দ্রের অবস্থা খারাপ। তো এইভাবে গল্পটা দেখানো হয়, এবং একদিকে যেরকম চান্দ্রেই তার বাবা মায়ের সাথে ট্রাভেল করছে একই ট্রেনে, এবং ঠিক অপর দিকে বেশ কিছু কামরা পরে রিজু তার 3 বন্ধুকে নিয়ে বসে রয়েছে, যেখানে এক কম বয়সী ছেলে মেয়ে ওঠে এবং তাদেরকে দেখেই বোঝা যায় যে তারা পালিয়ে বিয়ে করে ট্রেনে উঠেছে। এবং অদ্ভুতভাবেই সেই কাপলের মধ্যে ছেলেটি অদ্ভুতভাবেই হাওয়া হয়ে যায় বা উধাও হয়ে যায় মেয়েটিকে রেখে, অর্থাৎ বলা যেতে পারে যে পালিয়ে যায়। এমত অবস্থায় সেই মেয়েটিকে অর্থাৎ বাঁধনকে তো একা ছাড়া যাবে না, তো রিজুরা ঠিক করে যে তাদের সাথে বাঁধনকে বেঁধে নিয়ে যাবে এবং একসাথে তারা ঘুরবে। পরবর্তীকালে হয়তো বাঁধনের একটা কোনো ব্যবস্থা করে দিয়ে যাবে, কারণ মেয়েটির সাথে কথোপকথনে জানতে পারা যায় যে মেয়েটির পরিবারও প্রচণ্ড স্ট্রিক্ট এবং তার বাবা মা কখনোই তাকে মেনে নেবেন না বা তাকে আবার ঘরে তুলবেন না। এদিকে বাঁধনও চেষ্টা করে তার দিল্লিতে থাকা পিসির সাথে যোগাযোগ করতে, কিন্তু কোনোভাবেই সে যোগাযোগ করতে পারে না, এবং অবশেষে সে বাধ্য হয়ে রিজুদের সাথে একসাথে ঘুরতে চলে যায়। এইভাবে গল্প এগোতে থাকে, এবং গল্পটা চলতে চলতে হঠাৎ করেই জানা যায় যে চান্দ্রের বাবা
সৌরেন সে অদ্ভুতভাবেই মেয়ের প্রণয়ের কথা জানতে পেরে গেছেন, এবং এরপরে যে সাসপেন্সটা ক্রিয়েট হচ্ছে যে চাঁদের মধ্যে সেই ভয়, এবং অপরদিকে রিজুর ব্যাটারি মানে ফোনে ব্যাটারি না থাকার জন্য তার সাথে কন্ট্যাক্ট করতে পারছে না, বা একেবারে একটা বিতিকিচ্ছিরি অবস্থা, প্রচণ্ড সাসপেন্স, প্রচণ্ড টেনশন, কি হবে চাঁদেই বা কীভাবে তার সম্পর্কটাকে টিকিয়ে রাখতে পারবে বাবার হাত থেকে। তো এইভাবে গল্প চলতে থাকে। তবে গল্পের যে বললাম না যে এই গল্পটা প্রচণ্ড আপনাকে আনন্দ দেবে বা এন্টারটেইন করবে, সেইটা কিভাবে না, গল্পের এমন কিছু সিচুয়েশন তৈরি হবে যেখানে কিনা রিজু হঠাৎ করে সে একদম মাতাল অবস্থায় তার শ্বশুর মশাই অর্থাৎ চাঁদ্রের বাবার কাছে যাবে, চাঁদ্রে কেন ফোন তুলছে না বা তাকে কেন সে ইগনোর করছে বা ব্লক করে দিয়েছে এইসবের জন্য। এইবার একটা অদ্ভুত কাণ্ড ঘটবে যেটা আমি বলবো না, এবং আপনারা বুঝতেই পারছেন যে কতটা এন্টারটেইনড আপনি হতে চলেছেন এই জায়গা থেকে। এবং এইভাবে গল্প চলতে চলতে অদ্ভুতভাবেই শেষের দিকটা একটা ট্র্যাজিক মতো সিচুয়েশনও লেখক ক্রিয়েট করবেন, যেটা থেকেও আপনারা রিকভার করে একদম এন্ডিংয়ে আসতে পারবেন। তো একটা অ্যাক্সিডেন্ট হবে, এবং সেই অ্যাক্সিডেন্টে মনে করা হবে যে রিজুরা সব বন্ধুরা মিলেই হয়তো সেই অ্যাক্সিডেন্টে মারা পড়েছেন, বা একটা এমন বাজে সিচুয়েশন ক্রিয়েট হয়েছে যেখানে চাঁদ্রে এবং তার বাবা মা তিনজনেই উদ্বিগ্ন। তবে হ্যাঁ, চাঁদ্রের বাবা মা কি মেনে নিয়েছিলেন সেটা কিন্তু জানতে হলে পড়তে হবে। আর এটারও লাস্টেরটা অর্থাৎ এন্ডিংটা একদমই অপ্রত্যাশিত। সুতরাং এই ছিল দুটো গল্প, আড়াল উপাখ্যান এবং পথ হারাবো বলেই, যে দুটো গল্প আপনি পড়ার পরে ভাববেন যে না, একটা সুন্দর বই আপনি পড়ে শেষ করলেন। এই বইটাতে আমার 2 দিন সময় লেগেছিল বললামই, আপনাদেরও হয়তো খুব কম সময়ে বইটা শেষ হয়ে যাবে। তবে হ্যাঁ, একটা জিনিস, যদি আপনারা প্রচণ্ড মানে রোম্যান্টিক বা এই টাইপের মধ্যেই একদম সাসপেন্স ছাড়া বা পুরোপুরি নিখাত প্রেম বা ভালোবাসার উপর যদি বই আপনারা খুঁজতে চান, তাহলে অবশ্যই এই বইটা কিন্তু আপনাদের জন্যই। আর অভিক দত্তের লেখা তো কোনো তুলনা হবেই না। আশা করছি এই বইটা আপনাদেরও ভীষণ ভালো লাগবে, কারণ আমার পার্সোনালি বইটা ভীষণ ভালো লেগেছে। এমনিতেই আমি প্রচুর পরিমাণে রোম্যান্টিক গল্প পড়ি, এবং সেক্ষেত্রে বিভিন্ন লেখক রয়েছেন আমার তালিকায়, এবং এই গল্পটা বা এই বইটা পড়ার পর থেকে কিন্তু অভিক দত্তও আমার সেই তালিকাতে যুক্ত হয়েছেন। সুতরাং আপনারাও বইটা কিনুন, পড়ে ফেলুন। অবশ্যই পত্রভারতীর ছাড়বেলা থেকে কেনার চেষ্টা করবেন, তাহলে ডিসকাউন্টও পেয়ে যাবেন। আর আপনাদের পড়ে গল্পের বইটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না, বা যদি আপনারা কেউ আমার রিভিউ দেখে বইটা কেনেন তাহলে তো অবশ্যই আমাকে জানাবেন। আজকের মতো এইটুকুই। এই ছিল আমার আজকের ভিডিও বা আজকের বুক রিভিউ। আশা করছি ভালো লেগেছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন, আর আমাকে ফেসবুক আর ইনস্টাগ্রামে ফলো করতেও ভুলবেন না। আবার দেখা হবে খুব শীঘ্রই অন্য কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত টাটা।